দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠানে। আজকে মূলত আমরা কথা বলতে চাই যে টপিক নিয়ে, যে আলোচনার বিষয় সেটি হচ্ছে নতুন সঙ্গী। আপনাদের শুরুতে একটু বলতে চাই, জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের দলের নতুন ছাত্র সংগঠন আসছে। নাম ও নেতৃত্ব ঠিক না হলেও আজ বিকেলে সংগঠনটির রূপরেখা তুলে ধরা হয়। নতুন ছাত্র সংগঠনটি হবে মধ্যমপন্থী। যারা জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি করবে তাদেরই সমর্থন দেবে সংগঠনটি। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যত দ্রুত জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া যাবে তত দ্রুত দেশকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনা সম্ভব হবে। অন্যদিকে জামায়াত ইসলামী বলে আসছে তার আগে সংস্কার শেষে নির্বাচন, সেক্ষেত্রে দলটি আগে চাইছে স্থানীয় সরকার নির্বাচন। স্বাভাবিকভাবেই বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ এখন স্পষ্ট। প্রশ্ন উঠেছে, সংস্কার কতটুকু হবে? এরকম নানা প্রশ্ন উকিঝুঁকি মারছে জনমনে। এসব নিয়ে মূলত আজকে কথা বলতে চাই। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মোস্তফা কামাল স্বপন, এবং স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আ.ন.মা এহসানুল হক মিলন এবং অ্যাডভোকেট হাসান তারেক চৌধুরী, সম্পাদক সিপিবি। সেই সাথে আমাদের সাথে থাকবেন ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, সেক্রেটারি, ঢাকা মহানগরী উত্তর, বাংলাদেশ জামায়াত ইসলামী। কিছুক্ষণের মধ্যে তিনি আমাদের সাথে যুক্ত হবেন। শুরুতে যেতে চাই ডক্টর আ.ন.মা এহসানুল হক মিলন আপনার কাছে। সেটি হচ্ছে যে, আমি শুরুতে বললাম যে নতুন দলের আত্মপ্রকাশ ঘটছে এই চলতি ফেব্রুয়ারিতেই, সম্ভবত 23-24 তারিখে আমরা সেই দলের নাম জানতে পারবো। এরই মধ্যে দলটির রূপরেখা জানা গেছে, তারা মধ্যমপন্থী। তাদের স্লোগান আজকে হলো যে স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট, এরকম তারা স্লোগান দিচ্ছে। এখন এই দলটি, যে দলটি আসলে জুলাই আকাঙ্ক্ষার যে স্পিরিট, যে আকাঙ্ক্ষা যেটা ধারণ করবে, তারা সেই দলটিকে, এই সংগঠনটি সমর্থন জানাবে, এমনটি তারা বলেছে। তো শুরু করার আগে শুরু করি যে এই দল সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানতে চাচ্ছি। আরও প্রশ্ন, আরও অনেক কিছু জানতে চাইব। শুরুতে যদি একটু প্রতিক্রিয়া বলেন, নতুন সঙ্গী আসছে আপনাদের। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিজ্ঞ আলোচক। মোস্ট ওয়েলকাম। রাজনৈতিক দল আসবে বাংলাদেশে, এবং বিএনপি এমন একটি দল যারা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, এবং এই দলের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৭৫-এর পট পরিবর্তনের পরে যখন বাংলাদেশে একটি দল করা হয়েছিল, তারপরে উনি যখন এই জাতীয়তাবাদী দল করেন, তখন এই বহুদলীয় গণতন্ত্রের আত্মপ্রকাশ ঘটল। সেই ক্ষেত্রে বাংলাদেশে নতুন দল আসবে এবং উই মাস্ট ওয়েলকাম দ্যাম। ওয়েলকাম তো জানাচ্ছেন, কিন্তু দল কি সেকে আপনার, মানে আপনি সঙ্গী হিসেবে তাকে দেখছেন, শত্রু হিসেবে তাকে দেখছেন? ওরা তো ছাত্র সংগঠন হিসেবে বই প্রকাশ হচ্ছে। তারপরে তাদের মূল দল হবে, এবং সেখানে কোন ধরনের নেতৃত্ব আসছে, বাংলাদেশের প্রেক্ষাপটে কোন আইকনিক ক্যারেক্টার আসছে। আপনারা বলছেন আপনারা বহুদলীয়, কিন্তু ওনারা বলছেন যে ওনারা এই যে জুলাই আন্দোলনে যারা এই আকাঙ্ক্ষাকে ধারণ করে, ওনারা তাদেরকেই সংগঠন হিসেবে তাদেরকেই সমর্থন জানাতে চায়। জুলাই আকাঙ্ক্ষাকে ধারণ করে না, কারা করে না, এই ডেফিনেশনে কারা করে না ওরা কি বলতে পারবে? একমাত্র আওয়ামী লীগ ছাড়া এবং তার দোসর দলগুলো ছাড়া, তাদের যে জোট ছিল সেই জোট ছাড়া, যারা তাদেরকে বিগত এই ফ্যাসিস্ট সরকার বানিয়েছিল, কয়েকটি জোট মিলে যে আওয়ামী লীগ জোট হয়েছিল, সেই জোট ছাড়া সকলেই তো জুলাইয়ের এই আকাঙ্ক্ষাকে ধারণ করে। কোন ব্যক্তিটি, কোন জনগণ বা কারা এর সাথে যুক্ত ছিল না? এইভাবে তো বিভাজিত রাজনীতি, যেটা শেখ হাসিনা পতিত সরকার প্রধান করেছিল মুক্তিযুদ্ধের সপক্ষে বিপক্ষে, সেই বিভাজনের কথা আবার আপনি শুরু করলেন। এখন তো আওয়ামী লীগ তো মাঠে নেই, তাহলে এই ইঙ্গিতটা আসলে কাদের প্রতি? মানে আমি তো বুঝতেছি না। আপনারা তো দেখা যাচ্ছে আবার একটি বিভাজনের ব্যবস্থা করছেন। এই বিভাজিত দেশ হয়েছিল বলেই তো হাসিনা 17 বছর ছিল। আচ্ছা, বিভাজনটা কি হয়েছিল? মুক্তিযুদ্ধের সপক্ষে, মুক্তিযুদ্ধের বিপক্ষে। কিন্তু আপনি যদি আপনার মেমোরি রিফ্রেশ করতে 1971 সালে স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধতে যান, তাহলে দেখবেন এই দেশের আপামর জনসাধারণ সকলেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, অ্যাকসেপ্ট আল বদর আল রাজাকার। তাহলে সরকার গঠন করলো কে এসে? শেখ মুজিবুর রহমান। তখন যদি সর্বদলীয় একটি জাতীয় ঐক্যের সরকার করতেন, তাহলে 75-এ এই দুর্ঘটনা ঘটতো না। তারপরে এই পতিত সরকার প্রধান খুনি হাসিনা এসে এই দেশকে বিভাজিত করার জন্য মুক্তিযুদ্ধের সপক্ষে, মুক্তিযুদ্ধের বিপক্ষে করে দেশকে বিভাজিত করেছিল। আজকে আপনার নতুন স্লোগান আনছেন, কে জুলাই আর কে জুলাইয়ের না। তার মানে এখানে আবার পেনিট্রেট করছে সেই দুরভিসন্ধি নিয়ে, আবারও সেই আগের অবস্থা। যারা এগুলি বলবে তারা ওই
আওয়ামী লীগের প্রেতাত্মাই হয়ে দাঁড়াবে, কারণ জুলাইয়ের পক্ষে ছিল না আওয়ামী ছাড়া, তার দোষর ছাড়া এমন কেউ নেই। তাহলে এই বিভাজিত শব্দটি বাংলাদেশে উচ্চারণ করাটা আমার মনে হয় রাজনীতির এই সংসারে আবার নতুন। আসবো আপনার কাছে, আমি যেতে চাই অ্যাডভোকেট হাসান তারেক চৌধুরী যেমনটি বলছিলেন ইহসানুল হক মিলন, বিভাজিত রাজনীতির একটা গন্ধ তিনি পাচ্ছেন, সেটা আপনি একটু পরিষ্কার করবেন। সেই সাথে বলবেন যে নিবন্ধিত রাজনৈতিক দল এখন পর্যন্ত অর্ধশত, নতুন দল আমরা আর একটা পেতে যাচ্ছি। নির্বাচনের সময় এরকম আমরা দেখি যে অনেক দল এরকম মানে হয়, গঠন হয়, তৈরি হয়, আসে, কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন। এই এতগুলো রাজনৈতিক দল, বাংলাদেশ ছোট একটি দেশ, 18 কোটি মানুষ, এতগুলো রাজনৈতিক দল কি সাধারণ মানুষের চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা সেগুলোকে আসলে পূরণ করতে পারছে? জনগণের পালসটা কি তারা বুঝতে পারে? ধন্যবাদ আপনাকে এবং আমার শ্রদ্ধেয় সহ আলোচক মিলন ভাইকে এবং আপনাদের সমস্ত কলাকুশলীকে এবং দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, আসলে যে প্রশ্নটা আমাদের সামনে এসেছে, জি, যে নতুন রাজনৈতিক গোষ্ঠী বা দল সংগঠন ইত্যাদির আত্মপ্রকাশকে আমরা কিভাবে দেখব, এবং সঙ্গত কারণেই আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি, বহুমতের চর্চায় বিশ্বাস করি, আমরা অবশ্যই সে ধরনের উদ্যোগ প্রচেষ্টাকে স্বাগত জানাবো। জি। এখন প্রশ্ন হলো যে বাংলাদেশে তো অনেক রাজনৈতিক দল, যে প্রশ্নটি আপনি করেছেন, এবং জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে এটা কতটা সম্পর্কিত, এটা তো সবসময় নির্ধারিত হয় হলো প্রত্যেকটি রাজনৈতিক দলের ঘোষিত নীতি এবং তার কর্মকাণ্ড দিয়ে। এবং এটাকে আমরা বলি যে ইমান এবং আমলের যে সম্পর্ক, সহজ ভাষায় বললে, আচ্ছা, অর্থাৎ যা আপনি বিশ্বাস করেন আপনার আমলের মধ্য দিয়ে সেটি প্রকাশিত হয় কিনা। তাহলে একটা যে কোনো পলিটিক্যাল পার্টির তার একটা ইমানের জায়গা থাকে, যেমন বিএনপির জিয়াউর রহমানের 19 দফা ছিল। আমরা যারা বামপন্থী রাজনীতি করি আমাদের একটা ঘোষিত লিখিত নীতি আছে, এবং সেই নীতির জায়গা থেকে আমরা যারা গত 16 বছর ধরে বলেছি যে দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও এবং একটা বিকল্প তৈরি করো। তাহলে এই যে বিকল্প তৈরি করার যে আকাঙ্ক্ষা, সেটা কোন জায়গায়? সেটা হলো একটা পলিসিগত। আচ্ছা। যেমন অদ্যাবধি বাংলাদেশের যারা মেজরিটি মানুষ, যারা শ্রমজীবী মানুষ, তাদের জন্য একটা জাতীয় ন্যূনতম মজুরি আমরা ঘোষণা করতে পারি নাই। তাহলে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা যদি বৈষম্যহীন সমাজ হয়, তাহলে প্রথম বৈষম্যের জায়গায় হাত দিতে হবে আমাদের মজুরির জায়গায়, যে আমাদের দেশের শ্রমজীবী মেহনতি মানুষ যারা সংখ্যায় বেশি, তাদের জন্য আমি বৈষম্যমুক্ত নীতি গ্রহণ করলাম কিনা, সেটা আমার ইমানের মধ্যে আছে কিনা, এবং সেটা আমার কাজের মধ্য দিয়ে, আমার আমলের মধ্য দিয়ে সেটা প্রকাশিত হয় কিনা। সেটি যদি না হয়, কারো মুখের কথায় যদি সেটি না আসে, তাহলে আমি বলবো যে এই যে নতুন দলের ঘোষণা বা এই যে নতুন সংগঠনের ঘোষণা, তারা আদৌ জনগণের সঙ্গী হতে পারবে কিনা সেই প্রশ্নটি থেকে যায়। সেই প্রশ্নটির উত্তর আমরা জানার চেষ্টা করবো একটা বিরতির পরে। সে দর্শকের বিরতি রুচি ফিরছে শীঘ্রই, আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানালাম আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠান। আমরা কথা বলছিলাম নতুন সঙ্গী নিয়ে। এর মধ্যে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, সেক্রেটারি, ঢাকা মহানগরী উত্তর, বাংলাদেশ জামায়াত ইসলামী। আমরা প্রথম পর্বে আপনাকে মিস করেছি। যে প্রশ্ন আপনার জন্য আমি ভাবছিলাম সেটি হচ্ছে, নতুন দল এই ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, যেটা মিলন ভাই এবং তারিক ভাই বলেছেন, তারা মধ্যপন্থী দল হবে এবং জুলাই আকাঙ্ক্ষাকে যারা ধারণ করবে মূলত তাদেরকেই তারা সমর্থন দেবে। এই হচ্ছে তাদের এখনকার অবস্থা। নাম এখনও ঠিক হয়নি। ফার্স্ট স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট, এরকম তারা স্লোগান তাদের নতুন দিয়েছে। এখন নতুন দল সম্পর্কে বিএনপি এরই মধ্যে স্বাগত জানিয়েছে এবং তারা বলেছে নতুন দল চাইলে জোটে বিবেচনা করবে বিএনপি। সেই ক্ষেত্রে জামায়াতের অবস্থানটা কি? তারা কিভাবে দেখছেন নতুন দলকে? জোটে নিতে চাচ্ছেন নাকি আলাদা থাকতে চাচ্ছেন? মানে তাদের অ্যাক্টিভিটিসগুলো আপনাদের কেমন লাগছে এখন পর্যন্ত? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এখন টিভির টক শোতে আমার শ্রদ্ধেয় ডক্টর ইহসানুল হক মিলন ভাই, জি, এবং আমাদের হাসান তারেক ভাই এবং বিজ্ঞ সঞ্চালক যারা শুনতে পাচ্ছেন, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রথম আমি বলবো যে নতুনের প্রতি সবার আকাঙ্ক্ষা তো প্রবল, নো ডাউট, এবং তারুণ্য, সেটাকে অবশ্যই আমরা কনগ্রেচুলেট করি। এবং তারা যে ছাত্র জনতার যে আন্দোলন, এটা আমরা প্রথম বলবো যে আমি এক্ষেত্রে সবার আগে কৃতিত্বটা দিতে চাই শহীদদেরকে। তাদের স্যাক্রিফাইসের কারণেই মূলত আবু সাইদ, মুগ্ধদের স্যাক্রিফাইসের কারণেই আন্দোলনটা এই পর্যন্ত এসেছে এবং এটা সফল হয়েছে, এবং এত আহত যা হয়েছে স্যাক্রিফাইস তারা করেছে। এই জন্য আমরা তাদেরকে
আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুস্থতা দান করুক এবং তাদেরকে আহত যারা তাদেরকে ই করুক। এবং একটা ভালো উদ্যোগ সরকার নিয়েছে, সেটি হচ্ছে শহীদদের জন্য একটা তারা ভাতা ঘোষণা করেছে এটা। এবং সাথে একটা শব্দ বলে রাখবো যে ভুয়া মুক্তিযোদ্ধা যারা আছে এদের এগুলো কেটে, এদের ফ্ল্যাটগুলো কেটে যা সুযোগ সুবিধা নিয়েছে এগুলো যেন এই পঙ্গু আহতদেরকে দেয়া হয়, মানে ভুয়া যারা এক্স্যাক্টলি। কারণ প্রতি বছর প্রতিদিনই আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা বানিয়েছে। আপনি যেটা বলেছেন সেটি হচ্ছে অবশ্যই আমি মনে করি যে আওয়ামী লীগ অথবা ফ্যাসিবাদ যারা, ফ্যাসিস্ট যারা ছিল বিগত দিনে, তারা ছাড়া বাকি সবাই কিন্তু যে জুলাই বিপ্লব এটার সাথে সম্পৃক্ত এবং এই চেতনাকে ধারণ করে, এবং আমরা সকলেই। এই আন্দোলনটা কিন্তু ছিল একটা কোটা বিরোধী আন্দোলনের ব্যানারে হয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে, কিন্তু এখানে আমরা সবাই ছিলাম শেষে একদম আমরা প্রত্যেকে, হ্যাঁ আমরা সবাই ছিলাম। আচ্ছা। এবং আমাদের সন্তানরা ছিল, ছাত্র দল ছিল, ছাত্র শিবির ছিল, সকল বাম ডান সবাই ছিল। এবং এই মুভমেন্টে হিন্দুরাও পর্যন্ত লাইফ স্যাক্রিফাইস করেছে, সাংবাদিকরা করেছে। সুতরাং এটা একটা ইটস এ গ্রেট ইমাজিন যে একটা মুভমেন্টে এত বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষেরা যুক্ত হওয়া। এবং আমি প্রিভিয়াস যতটুকু আমার জানা আছে, উপমহাদেশের মধ্যে মনে হয় এরকম গবেষণা করলে বিশ্বের মধ্যে দেখা যাবে যে এটা একটা ব্যতিক্রম ঘটনা যেখানে সব ইনোসেন্ট পিপলরা, আমি এই ক্ষেত্রে বলবো যে লাইফ স্যাক্রিফাইস করেছে। আপনি দেখেন এখানে শিশু শহীদ হয়েছে, আপনি এখানে দেখেন কি যারা ছাত্র জনতা যারা শহীদ হয়েছে, এরা রিক্সাওয়ালা, কুলি মজুর, এরা কিন্তু এমপি মন্ত্রী হওয়ার জন্য অথবা পলিটিক্যাল কোনো ভিশন নিয়ে হয়। সুতরাং সেই জায়গা থেকে আমি একটু বলবো যে এটাকে আমরা অবশ্যই সবার একটা মুভমেন্ট, কিন্তু আজকের যে রাজনৈতিক দল হচ্ছে এটাকে আমরা অভিনন্দন জানাই, আমরা কনগ্রেচুলেট করি, সাথে সাথে এটা স্পিরিট আমাদের সবার। আচ্ছা, দল গঠনের ব্যাপারে তারা অনেকদিন এগিয়েছে। তিনজন তাদের ওই শিক্ষার্থীদের বা তাদের সহকর্মী, তাদের বন্ধু, শুভাকাঙ্ক্ষী অলরেডি তিনজন উপদেষ্টা আছেন, তারা এখনও উপদেষ্টা, তারা কিন্তু এখনও রিজাইন করেননি। তারা আমরা যতটুকু জানি যে নাহিদ ইসলাম এই দলে দায়িত্ব নেবেন, এখন পর্যন্ত আমরা যতটুকু শুনতে পেয়েছি। তো এখনও তারা ক্ষমতায় আছেন, তো ক্ষমতায় থেকে আবার দল গঠন হচ্ছে, সেই ক্ষেত্রে তারা এক ধরনের বিশেষ সুবিধা কি পাচ্ছেন না? এটা নিয়ে তো কথা উঠেছে এবং তারাও তাদের এটাকে রিয়েলাইজ করে তারা পদত্যাগের কথা বলেছে। আমরা মনে করি আসলে বাংলাদেশের রাজনৈতিক দল গঠনের হিস্ট্রি, এখন যিনি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা আছে, উনিও কিন্তু একসময় ট্রাই করেছে, এবং বাংলাদেশের খুব হেভিওয়েট লোকেরাও কিন্তু রাজনৈতিক দল গঠনের জন্য কিন্তু প্রচেষ্টা চালিয়েছেন, কিন্তু তারা সফল হননি। এর দুটি কারণ আমি বলবো যে বাংলাদেশের যে প্রবলেমগুলো, বাংলাদেশের যে ক্রাইসিসগুলো, এগুলোকে যদি ওন করে যদি কেউ প্রচেষ্টা চালায়, আমি মনে করি তারা সফল হবে। এই ক্ষেত্রে আমি আশাবাদী এই অর্থে যে এই নতুন প্রজন্ম বিগত দিনের আন্দোলনে একটি আধিপত্যবাদী শক্তি, বিদেশি অনেক শক্তি একত্রিত হয়ে যে ফ্যাসিস্টদেরকে সহযোগিতা করেছে, সেখানে বিকল্প কায়দায় কিন্তু একটি আন্দোলন সফল করেছে সবাইকে নিয়ে। সুতরাং সেই জায়গা থেকে আমি মনে করি তাদের বুদ্ধিমত্তা অন্যদের মতো হবে না, সেটাকে তারা ওন করে সামনের দিকে। এই ক্ষেত্রে আমি একটা সেন্টেন্স বলে এক শেষ করব। বাংলাদেশের কাগজে কলমে অনেক সুন্দর শব্দ লেখা যায়, নো ডাউট পলিটিক্যাল দলগুলো লিখে থাকে, কিন্তু এই আন্দোলন অথবা এই নতুন দল যেটা হচ্ছে, তারা যদি একটি জিনিসকে অ্যাড্রেস করতে পারে যে তারা দুর্নীতি করবে না, অর্থাৎ করাপশন, আমি মনে করি এটাই হচ্ছে মেজর ইস্যু। পলিটিক্যাল পার্টিসগুলো অনেকেই এটার সাথে জড়িয়ে দেওয়ার কারণে এই প্রবলেমটা, এবং আমাদের দেশের আমি মনে করি এর কারণেই বাকি সমস্যাগুলো তৈরি হয়। সেই জায়গা থেকে তারা এটাকে ওন করতে পারলে আমার মনে হয় সেটা দেশের জন্য ভালো। ছাত্রদের এই যে দল, ডক্টর এহসানুল হক মিলন, মানে যেটা আমি যে প্রশ্ন আমি করলাম, তারা কি বিশেষ সুবিধা পাচ্ছে? এই অভিযোগ সব জায়গায় আছে, এই অভিযোগ মোটামুটি সবাই করছে, তারা এক ধরনের বিশেষ সুবিধা পাচ্ছে সরকার থেকে, তাদের বন্ধুবান্ধবরা সব উপদেষ্টা রয়ে গেছেন, এখনো পর্যন্ত তারা রিজাইন করেননি। মানে এই বিষয়ে আপনি কিছু বলবেন কিনা? না না, বলার তো অবশ্যই আছে। প্রথমত কথা হচ্ছে যে এই যে ইন্টারিম সরকার, এই সরকার যেভাবে গঠিত হলো, এই ধরনের কোনো কনস্টিটিউশনে নেই যে ইন্টারিম গভর্নমেন্ট এইভাবে হতে পারে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে নির্বাচন হবে কোন সরকারের অধীনে, সেটা যদি হাইকোর্ট আবারও রায় দেয় যে কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে নির্বাচন হবে, যদি তাই হয় তাহলে আমরা একটি তত্ত্বাবধায়ক সরকার, কেয়ারটেকার গভর্নমেন্ট পেয়ে যাব। তো কেয়ারটেকার গভর্নমেন্ট পেয়ে গেলে সেই সরকার নির্বাচন করবে। তো ইন দ্য মিন টাইম ইন্টারিম গভর্নমেন্টের কে কোন রাজনীতি করবে, এটা বৈধ কি অবৈধ, এটা চ্যালেঞ্জ করার কোনো অথরিটি তো আমার নেই। কারণ ইন্টারিম গভর্নমেন্ট তারা নির্বাচন করতে পারবে কি পারবে না, এটা কোনো তো সংবিধানে লেখা নেই।
এটা একটা এক্সিকিউটিভ ওয়ার্ডের বলা হয়েছে। অতএব এই গভর্নমেন্ট যদি কোথাও লেখা থাকতো ইন্টারিম গভর্নমেন্টের কোনো অ্যাডভাইজার নির্বাচন করতে পারবে না, তাহলে এই বৈধতা নিয়ে কথা হতো। তো ইন্টারিম গভর্নমেন্ট কিছু পরিষ্কার লেখা নেই না, আমরা তো জানি না ইন্টারিম গভর্নমেন্ট কতদিন থাকবে। আর যদি কেয়ারটেকার গভর্নমেন্ট আবার যেটা হাইকোর্টে রয়েছে সেটা যদি হয়ে যায়, তাহলে ইন্টারিম গভর্নমেন্টের পরে আবার কেয়ারটেকার গভর্নমেন্ট হবে। তাহলে এই গভর্নমেন্টের কে কোথায় কি হেল্প করবে? ইট ইজ নট আওয়ার হেডেক। আপনি কিছু বলবেন কিনা অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, যেটা বললেন এহসানুল মিলন, মানে ইন্টারিম গভর্নমেন্ট এরকম কোনো লিখিত কোনো নির্দেশনা নেই যে তাদের উপদেষ্টারা নির্বাচন করতে পারবে কি পারবে না, সংবিধানে নেই, সংবিধানে কোথাও নেই। এই বিষয়ে আসলে আইনি মারপ্যাচটা কি? মানে দেখেন, আসলে আমরা যাই বলি না কেন, জি, আমাদের দেশটা তো একটা কনস্টিটিউশনাল ক্রাইসিসের মধ্যে আছে। কারণ আমাদের যে বিদ্যমান যে সংবিধান, জি, এই সংবিধানের আলোকে অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয়নি, এটা আমরা সবাই জানি। জি, এটি হয়েছে একটা প্রয়োজনের তাগিদে, যেটাকে আমরা ডক্ট্রিন অফ নেসেসিটি বলি। মানে সময়ের প্রয়োজনে একটা সরকার, ডক্ট্রিন অফ নেসেসিটি একটা চালু শব্দ আছে রাজনীতিতে, সেই জায়গা থেকে এসেছে জনগণের ম্যান্ডেট যেটা বলা হয়। জনগণের ম্যান্ডেট নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয়েছে। এখন কথা হলো যে এই অন্তর্বর্তীকালীন সরকারের ওয়াদার জায়গাটা কি, অর্থাৎ যে ম্যান্ডেট তারা নিয়েছে জনগণের কাছ থেকে এবং আন্দোলনের অংশীজন সমস্ত দল সংগঠনের কাছ থেকে, ওয়াদাটা হলো গণতন্ত্র ফেরত আনা। তো গণতন্ত্র ফেরত আনতে হলে আমরা যদি আইনের দিকে তাকাই, এখনো পর্যন্ত আমাদের দেশে যে বিদ্যমান সংবিধানটি আছে সেটি যেভাবে নির্বাচনকে নির্দেশ করে, নির্বাচনে যে বিধিমালা আছে, নির্বাচন কমিশন গঠনের যে সংবিধানের যে অনুচ্ছেদগুলো রয়েছে, সে আলোকেই নির্বাচনটি হতে হবে। যেহেতু আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরত পেয়েছি, ফলে নেসেসারিলি আইনি জায়গা থেকে একটা কোশ্চেন উঠতেই পারে যে একটা নির্বাচনকালীন সরকারটা কেমন সরকার হবে। সেটা কি অন্তর্বর্তীকালীন সরকার হবে, নাকি আমাদের সংবিধানে আমরা যেটি ফেরত পেয়েছি আইনের মাধ্যমে, অর্থাৎ একটা কেয়ারটেকার গভর্নমেন্ট, তার আন্ডারে হবে কিনা, এবং সেটা যদি হয় তাহলে এই নির্বাচন কমিশনটি থাকে কিনা, অনেক প্রশ্ন কিন্তু তখন চলে আসবে। এবং এগুলো আমার মনে হয় যে গোটা বিষয়টাই যেহেতু সাংবিধানিক এবং আইনগত জটিলতা আছে, এটা একটা ঐক্যমতে পৌঁছার ব্যাপার এবং সমস্ত পলিটিক্যাল পার্টির সঙ্গে বসে এটা ঠিক করার ব্যাপার। সেই জায়গাটা আসলে দরকার, সবাইকে নিয়ে বসতে হবে। বসাটা বোধহয় কোন দিকে যাচ্ছে জানি না। আজকে একটি কথা বলেছেন ডক্টর রেজাউল করিম, আপনি এই প্রশ্নের উত্তরটা দেন যে ষড়যন্ত্রকারীরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চান, সংস্কারের নামে টালবাহানা না করে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার কথা বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। ষড়যন্ত্রকারী কারা? স্থানীয় সরকার নির্বাচন আপনারা তো আগে চাচ্ছেন, বিএনপি বা অন্যান্য দল তারা আবার জাতীয় নির্বাচন আগে চাচ্ছে। ফলে এই যে বর্ষাবসির কথা বললেন, সেইটা অনেকটা দূরত্ব তৈরি হয়ে গেছে এই স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় সরকার নির্বাচন ইস্যুতে। ষড়যন্ত্রকারী দেখুন, মানে ডিফারেন্ট ওপিনিয়নটাকে, এটা কিন্তু ডেমোক্রেসির একটা বিউটি। সুতরাং প্রত্যেকের একটা মত থাকতে পারে, নো ডাউট, কিন্তু এটাকে নিয়ে এই ষড়যন্ত্র, তারপরে মুনাফিক, তারপরে অমুক, এটা কাফির, মুশরিক, এই জাতীয় শব্দগুলোই হচ্ছে আমাদের পলিটিক্যাল একটা ক্রাইসিস। নো ডাউট আমরা একটা রাষ্ট্রীয় সুনামি কিন্তু এখানে হয়ে গেছে, তার মধ্য দিয়ে কিন্তু রাষ্ট্র একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। কিন্তু সেই জায়গায় আপনাকে দেখতে হবে যে এখন যে উপদেষ্টারা আছে, এটা এক বাক্যে বলতে হবে যে রাষ্ট্র ভালো চলছে না, নো ডাউট, যেভাবে চলতেছে দ্রব্যমূল্য ওইভাবে। আবার বিকল্পভাবে যদি আপনি বিপরীত দিক থেকে বলেন, তাহলে রাষ্ট্র কিন্তু ওনারা চালাবার জন্য কিন্তু আসে নাই, বরং একটা আন্দোলনের মুখেই তাদেরকে আনা হয়েছে। সেই জায়গায় এখন দুটি কারণ এখানে আমরা বলবো। একটি হচ্ছে যে এই গভর্নমেন্ট যেভাবে ফ্যাসিস্টদেরকে বিভিন্ন জায়গা থেকে, ফ্যাসিবাদের দোষরদেরকে মুক্ত করে প্রশাসন সাজানোর কথা ছিল, সেটি কিন্তু তারা ব্যর্থ হয়েছে, নো ডাউট। আর দ্বিতীয় হচ্ছে ইলেকশনের প্রশ্ন। আমি ইলেকশন প্রশ্নে ছোট্ট একটা গল্প বলবো, যে একজন পণ্ডিতকে বলা হয়েছে যে আপনার মতো একজন পণ্ডিত হইতে আমার কত বছর লাগবে? বলছে 5 বছর। বলছে যদি আমি রাত দিন সময় দিই, আমি যদি ডাবল সময় দিই, তাহলে বলছে 10 বছর লাগবে। বলছে যদি আমি 24 ঘন্টা সময় দিই, আপনার মতো পণ্ডিত হইতে কত বছর? বলছে 15 বছর লাগবে। তো বলছে যে কেন আমি সময় বাড়াচ্ছি, আপনি কমাচ্ছে করছেন কেন? বলছে আমি তোমার অস্থিরতার কারণ। আসলে নির্বাচনটা এখন এই সরকারের কাছে অনেকটাই এইরকম হয়ে গেছে। অস্থিরতা দিয়ে হবে না, আমরা একটা অস্থিরতার জায়গা থেকে এসেছি। সুতরাং আমরা এই জায়গা থেকে একটু বলি, আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, স্থানীয় নির্বাচনে যে একবারে তৃণমূল পর্যন্ত
তারা খুন খারাপি দুর্নীতি টাকা দিয়ে ভোট ছোট করে কেনা ভোট একদম নেই। যুক্তি দেন যে আপনি সুতরাং কেন স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছেন এই মুহূর্তে? অবশ্যই, জি। কারণ রাষ্ট্রের এখন কোনো অবকাঠামোই, আমাদের আচ্ছা। কয়েকজন উপদেষ্টা ব্যতীত রাষ্ট্রীয় কোনো অবকাঠামো জি। নেই। সুতরাং সেই জায়গা থেকে জনগণের যে সার্ভিসগুলো, পাবলিক সার্ভিসগুলো আপনি দেখেন সেগুলো কিন্তু মানুষ পাচ্ছে না। তো এক বছর আমরা ধরিয়ে নিই, এখন তো একটা মোটামুটি একটা আমরা এসেছি যে ডিসেম্বর ইলেকশন, তাহলে সেই জায়গা থেকে মানুষের যে সার্ভিসগুলো, মানুষ যেখানে গিয়ে দাঁড়ায় সেই জায়গাটা আমরা মনে হয় এর আগে আমরা নিশ্চিত করতে পারি, অসুবিধা নেই। আসবো আমি আপনার কাছে। আলোচনার ভিত্তিতে। জি, ডক্টর এহসানুল হক মিলন, আপনি একটু বলুন যে আসলে এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচন আগে না জাতীয় সরকার নির্বাচন আগে? ডিবেট চলছে, আপনারা চাচ্ছেন জাতীয় সরকার নির্বাচন, জামায়াত ইসলামী চাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। তিনি যুক্তি দেখিয়েছেন, আপনার যুক্তিটা কি? স্থানীয় সরকার নির্বাচনের আগে কেন জাতীয় নির্বাচন? শুনুন, 495টি হলো উপজেলা, আচ্ছা, 4578টি হলো ইউনিয়ন পরিষদ, সেই নির্বাচন। এই সরকারের এই সক্ষমতা আছে যে এতগুলি নির্বাচন এই সময়ে করবে? আর যদি এই সক্ষমতা হারিয়ে ফেলে, জি। তাহলে সারা বাংলাদেশে যে কি একটি অস্থিরতার সৃষ্টি হবে। এখনো উপজেলা লেভেলে সরকারের স্থায়িত্ব, তাদের অ্যাডমিনিস্ট্রেশন এবং তাদের যে সেবা, এটা মানুষের দৌড়ে পৌঁছাতে পারেনি। এমনকি ঢাকা শহরও দেখতে পাচ্ছেন, ট্রাফিক হতে শুরু করে প্রত্যেকটি অব্যবস্থাপনা এমন একটি অবস্থা রয়েছে যে এই সরকারের পক্ষে আবার 4578টি নির্বাচন করা, জি। আবার 495টি উপজেলা নির্বাচন করা, এটা একটি কঠিন বেহাল অবস্থা। এবং এইভাবে যখন এই ঘটনার মধ্য দিয়ে ঘটনা তৈরি হবে ইউপি নির্বাচন নিয়ে, হানাহানি খুনাখুনি, তখন জাতীয় নির্বাচনকে ষড়যন্ত্রের মুখে ঠেলে দেওয়া হবে। তখন জাতীয় নির্বাচন করাটা একটা বেসামাল অবস্থা হবে। এই অবস্থায় সরকার যদি তড়িঘড়ি করে বলতেই চায় যে আমরা একটা সেফ অ্যান্ড স্মুথ ল্যান্ডিং করতে চাই, এক্সিট চাই, তাহলে তাদের দরকার যত তাড়াতাড়ি সম্ভব জাতীয় নির্বাচন দিয়ে দাও। জি, ধন্যবাদ। আমি যেতে চাই একটু হাসান তারিক আপনার কাছে, ছোট করে, একদম ছোট করে বলুন বিরতির আগে, সেটা হচ্ছে আসলে কি সম্ভব, মানে জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় সরকার নির্বাচন করা হয়, যে সমস্যাগুলো আসবে, যে সমস্যাগুলো দেখা দিচ্ছে, যেটা তিনি বললেন, এইরকমই কি অবস্থা হবে? সেটা তো জাতীয় নির্বাচনের ক্ষেত্রে তো হতে পারে, মানে যুক্তিটা কি আসলে? দেখেন, আমরা যারা আইন নিয়ে কাজ করি, আচ্ছা, আমাদের এক্সপিরিয়েন্স কি বলে যে আমাদের দেশে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো স্থিতিশীলতা নাই। আচ্ছা, এবং এই জুলাই আন্দোলনের অভ্যুত্থানের মূল ডিমান্ডটাই ছিল একটা রেজিমকে আমরা হটিয়েছি, আমরা একটা ডেমোক্রেটিক রেজিম আনবো। তো ডেমোক্রেটিক রেজিম আপনি কিভাবে আনবেন? আপনাকে আগে ন্যাশনালি আনতে হবে। রাইট। ন্যাশনাল রেজিমটাকে, এটা হয় হলো ইলেকশনের, জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে। আচ্ছা। ন্যাশনাল রেজিম, নিউ ডেমোক্রেটিক রেজিম যখন আসবে, অর্থাৎ বৈধ নির্বাচিত গণতান্ত্রিক সরকার যখন আসবে, তার একটা এখতিয়ার পয়দা হবে এবং সে এখতিয়ার দিয়ে সে দেশে একটা স্থিতিশীলতা আনার জায়গা পাবে। কিন্তু তার আগে যদি আপনি গ্রাসরুট পর্যায়ে হানাহানি বিভেদকে উস্কে দেন স্থানীয় নির্বাচনের মধ্য দিয়ে, তাহলে জাতীয় নির্বাচনটা কিন্তু একটা অনিশ্চিত হয়ে পড়বে। সেই কারণে যারা রাজনীতি বিজ্ঞানের ছাত্র, সারা দুনিয়াতে অভিজ্ঞতায় যেটা বলে, আপনি যখন ন্যাশনাল রেজিমটা স্টেবল হয়, তখন লোকাল গভর্নমেন্টও কিন্তু স্টেবল হয়, কারণ এটা হায়ারার্কি বলে একটা কথা আছে, পলিটিক্যাল হায়ারার্কি। তো সুতরাং সেই যুক্তিতে এখনকার ডিমান্ড হলো একটা নিউ রেজিম, একটা ডেমোক্রেটিক রেজিম, সেটা জাতীয় নির্বাচন ছাড়া কখনোই সম্ভব নয়। আমরা আসলে ডেমোক্রেটিক রেজিমের দিকেই যাচ্ছি, ওটাই আমরা খুঁজছি। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই, আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। কথা বলছিলাম নতুন সঙ্গী নিয়ে, নতুন রাজনৈতিক দল আসছে সে বিষয়ে কথা বলছিলাম। আমার সাথে এখন এই মুহূর্তে আমি প্রশ্ন করতে চাই ডক্টর মোহাম্মদ রেজাউল করিম আপনাকে। সেটি হচ্ছে যে আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি অনেক কথা বলেন, ভালো ভালো কথা আমরা শুনি, আমরা আশান্বিত হই। তিনি বলেছেন যে বাংলাদেশের অগ্রগতি রুখে দেওয়ার মতো কেউ নেই। এটা আমরা খুবই মানে আশান্বিত তার এই বক্তব্যে। কিন্তু আমরা যখন দেখি ছোট ছোট বিষয়গুলো, ধরেন বইমেলার স্টল বন্ধ করে দেওয়া বা ন্যাপকিন বিক্রি করতে সেটা বন্ধ করে দেওয়া, যদিও আমরা জেনেছি যে সেটা আবার চালু হয়েছে। আপনার কুষ্টিয়ায় লালন উৎসব বন্ধ করে দেওয়া, উত্তরায় বসন্ত উৎসব বন্ধ করে দেওয়া, এরকম রেস্টুরেন্টে 14ই ফেব্রুয়ারি কেউ যে গল্প করে বসছে, সেই রেস্টুরেন্ট থেকে ভাঙচুর হয়েছে টাঙ্গাইলে। এরকম অনেক ঘটনা ঘটছে। এই ঘটনাগুলো কেন ঘটছে? অনেকে দায় চাপায় যেগুলো জামাত ইসলামের ছেলেপেলেরা করছে। দেখুন, আমি বলবো যে বাংলাদেশে, আমি একটু আগেও বলেছিলাম যে বাংলাদেশে কিন্তু শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু তার আচ্ছা, ফ্যাসিস্ট যারা, তার দোসর যারা, কিন্তু তারা সব আছে কিন্তু, এবং ঘাপটি মেরে আছে, প্রশাসনে আছে। এবং তারাই কিন্তু, ওবায়দুল কাদের সাহেব সম্ভবত বলেছে যে 5 লক্ষ লোক মারা যাবে, 1 লক্ষ 2 লক্ষ। আপনি হিসাব করে দেখেন, একজন সাংবাদিক হিসেবে বাংলাদেশে কিছু হয় নাই, বরং আমরা
যারা যেই জায়গা থেকে আমাদের সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে, আমরা পুলিশের থানা পর্যন্ত পাহারা দিয়েছি, আমরা মন্দির সবাই মিলে, রাজনৈতিক দল, মাদ্রাসা ছাত্র মিলে পাহারা দিয়েছি। সুতরাং বাংলাদেশে বর্তমান যারা আছে আজকে রাজনৈতিক দলগুলো, আওয়ামী লীগ ব্যতীত এগুলো কেউই প্রত্যাশা করে না এবং চায় না। আপনি দেখেন এইবারের শবে বরাত সবচেয়ে বেশি আনন্দ মুখর হয়ে মানুষ খুবই স্বাভাবিক গতিতে পালন, কোনো উৎকণ্ঠা ছিল না, সবাই ছিল স্বাভাবিকভাবে। সুতরাং সেই জায়গা থেকে ছোটোখাটো যেগুলো আপনি বলছেন এগুলো খুবই অনাকাঙ্ক্ষিত, কিন্তু এই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে এই ঘটনার পেছনে কারা আছে। এই জায়গাটিকে যদি আপনি খোঁজেন, আমার মনে হচ্ছে অধিকাংশ জায়গায় আপনি দেখবেন যে ওই দোসররাই কিন্তু এগুলোকে বিপরীতভাবে তৈরি করে বাংলাদেশে এই জাতীয় বিষয় হচ্ছে। আপনি দেখেন ইন্ডিয়ার গণমাধ্যমে আপনি দেখেন এগুলো বন্ধ করতে আপনারা সোচ্চার কিনা? অবশ্যই আমরা সোচ্চার, আমরা, এবং সেই ক্ষেত্রে আমরা বলবো যে সরকার এই ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এই যে আজকে এখন যে অভিযানটা হচ্ছে, এইটা যদি আগে হতো তাহলে তারা কিন্তু এত সুযোগ পেত না এখনো। হ্যাঁ, অবশ্যই। এই জন্য আমরা মনে করি আজকের যেই যারা দোসর, যারা এখানে দুর্নীতি করেছে, সন্ত্রাস করেছে, আমি হতবাক হয়ে যাই যে শ্যামল দত্তের অ্যাকাউন্টে 1040 কোটি না কত কোটি টাকা, প্রত্যেক বড় বড় সাংবাদিক যারা, তাদের নামে। সুতরাং এই জায়গায় দোসর কিন্তু শুধু শেখ হাসিনা ছিল না, বরং একবারে সর্বপর্যায়ে সেখানে ছিল। আয়নাগর আজকে কি বলছে? র্যাব বলছে যে আয়নাগর ছিল, আমরা এটা তৈরি করেছি। সেনাবাহিনী আজকে হয়তো ওইভাবে স্বীকার করছেন, সবই আমাদের কাছে ওপেন। সুতরাং সেই জায়গা থেকে আপনাকে এত বড় ডিজাস্টারের পরে এই যে ছোটোখাটো যেগুলো হচ্ছে, এগুলোকে আমরা বলবো যে প্রশাসনকে খতিয়ে দেখা উচিত। কিন্তু এই ক্ষেত্রে বাংলাদেশ, এটা সব দল, মত, ধর্ম, সবাইকে না, আমরা এখানে 100 বছর একসাথে, 1000 বছর একসাথে আমরা আছি। আমাদের প্রতিবেশী রাষ্ট্র কিন্তু অনেক দাঙ্গা আছে, সেই জায়গায় আমরা মনে করি আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হই এগুলো থেকে আমরা। ডক্টর এহসানুল হক মিলন, আপনি একটু বলবেন যে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিসরা প্রায় বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে তারা কথা বলছেন, নিষিদ্ধ করতে চাচ্ছেন বা নিবন্ধন বাতিল করতে চাচ্ছেন। আওয়ামী লীগ নিষিদ্ধ হলে কি হবে? ধন্যবাদ আপনাকে। আওয়ামী লীগ নিষিদ্ধ হলে কী হবে সেটা একটি প্রশ্ন। আর হাসনাত আব্দুল্লাহরা যেটা চাচ্ছেন, আমার মনে হয় কেউ চাইলে বা না চাইলে কোনো মানে কিছু হবে না তা তো না। কারণ আইসিটি কোর্টে তো সভানেত্রী জেনোসাইডের জন্য আহ্বান করেছিলেন, আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল ওবায়দুল কাদের সাহেব জেনোসাইডের জন্য আহ্বান করেছেন, এবং তারা ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের নেতারা এই খুনের সাথে জড়িত আছে। তা আইসিটি কোর্টে তো একটা বিচার হতে হবে। তাহলে সভানেত্রী হিসাবে যদি দোষী সাব্যস্ত হয় তাহলে দল ব্যান্ডেড হবে। আর আমি যদি চাই আওয়ামী লীগ থাকুক, তা আইসিটি কোর্ট কি আমার কথা শুনবে? কোর্ট ভার্ডিক্ট দিবে। ইট ইজ টু মি এ সাবজুডিস ম্যাটার। এটা কোর্টে চলে গিয়েছে, সেই জন্য এটা নিয়ে আমি মন্তব্য করতে রাজি না। আর আওয়ামী লীগ নিষিদ্ধ হলে কি হবে? শুনুন, আওয়ামী লীগ কিন্তু ফ্যামিলি রাজনীতি করে, এটা জানেন তো, ফ্যামিলির বাইরে কেউ দেয় না। তো ওদের মধ্যে যে ভালো লোকগুলো রয়েছে, তারা তাদের ফ্যামিলির একজন আছে খুব ভালো নেতা, খুব ভালো লোক, এবং ওর পিছনে এসে দাঁড়ালেই পারে। এবং খুব আদর্শ একজন রাজনীতিবিদ রয়েছেন যিনি ফ্যামিলির, বাট ওদের সাথে জীবনও ছিল না, জীবনও থাকবে না, তার চরিত্রে সেটা নেই। সেই আদর্শ রাজনীতিবিদের পাশে আসলেও তো তারা পারে, যে ভালোগুলো, তাদের তো চয়েস আছে, বা অন্য কোথাও যাওয়া। যে আসবে আপনার কাছে যেতে চাই একটু অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, যেটা আমি প্রশ্ন করেছিলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আসলে রাজনৈতিক বা আইনি কি ভিত্তি আছে, আইন কি বলে? আপনি কি চাইলেই কি নির্বাহী আদেশে আমি নিষিদ্ধ করতে পারি? জামাত ইসলামকে একটা নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছিল, এরকম কিছু কি আবার হতে পারে? দেখেন, এই ব্যাপারটা কিন্তু অলরেডি আলোচিত হয়েই আছে। সেটা হলো আমাদের সর্বোচ্চ আদালতে একটা রিট মামলা হয়েছিল, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে একটা রিট হয়েছিল, এবং এই রিট কোর্ট বাতিল করে দিয়েছে, খারিজ করে দিয়েছে। এবং সেখানে আমাদের মাননীয় অ্যাটর্নি জেনারেল খুব স্পষ্ট করে বলেছেন যে এটা তারা, এই প্রসিডিওরটা তারা সাপোর্ট করেন না। এবং আমাদের যে আইন উপদেষ্টা, তিনিও কিন্তু বলেছেন যে হত্যাকাণ্ডের জন্য কোনো নেতার ব্যক্তিগত দায় বা সমষ্টিগত দায় থাকতে পারে, কিন্তু একটা কোনো মতাদর্শের জন্য, কোনো মতাদর্শ বিশ্বাস করার জন্য, অনেস্টলি কোনো মতাদর্শ বিশ্বাস করার জন্য কোনো দলকে নিষিদ্ধ করাটা সমীচীন নয়। এটা ওনাকে আমি কোট করছি। সুতরাং আমরা যখন ইনক্লুসিভনেসের কথা বলবো, মানে যেটা হলো ভিন্ন মত হলো গণতন্ত্রের সৌন্দর্য। এখন একটা রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করার জন্য কেউ কিন্তু ফ্যাসিস্ট হয় না। ফ্যাসিস্ট হয় সে তখন যখন সে এই মতাদর্শের জন্য মানুষ হত্যা করে, যখন সে মানুষ খুন করে এবং মানুষকে বল প্রয়োগ করে বাধ্য করে ওই মতাদর্শ গ্রহণ করার জন্য। সুতরাং এই ব্যাপারটা আইনি দৃষ্টিকোণ থেকে এবং মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, উত্তর কিন্তু খুব পরিষ্কার। তো সে কারণে আমাদের দেশে সব কিছু নির্বাহী আদেশ দিয়ে হয় না।
যেটা সেটা- যেটা হয় যে মানুষের বিবেক জাগ্রত করা এবং মানুষের যে মানবতা বোধ এবং আইনের শাসন, ওই জায়গা থেকে যদি আপনি পলিটিক্সকে দেখেন তাহলে কিন্তু আপনি উত্তর পেয়ে যাবেন। আসবো আপনার কাছে যদি সময় থাকে। ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, আপনি একটু বলবেন যে বাংলাদেশের রাজনীতিকে সামনের দিকে নিতে হলে ঠিক এই মুহূর্তে করণীয় কি, ছোট করে বলবেন। অবশ্যই আপনি সুন্দর প্রশ্ন করেছেন। আমি মনে করি বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিকে যদি আমরা সামনের দিকে নিতে হয় তাহলে আমাদের আচ্ছা। ন্যাশনাল ইস্যুতে কতগুলো ন্যাশনাল কনসেনসাস হওয়া উচিত। এগুলো আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে আছে, আমাদের ইভেন কি পাকিস্তানেও আছে। অর্থাৎ রাষ্ট্রের প্রশ্নে সবাই একমত, কিন্তু আমরা কি সেই জায়গাটা আছি এই মুহূর্তে? অবশ্যই, কেন থাকবো না, আমরা সেগুলো আলোচনা করব, আমরা সেগুলো ডায়লগ হবে। আচ্ছা। সেই জায়গায় আমাদের, আর এরপরে হচ্ছে আমাদের ইনসাইড ইন আওয়ার কান্ট্রি, আমাদের পলিটিক্স, আমাদের আদর্শ থাকবে যে যতটুকু করবে ততটুকু মানুষ তাকে অ্যাকসেপ্ট করবে। আমাদের মধ্যে আমার মনে হয়, আমি যেটা বলেছিলাম নতুন দলের ক্ষেত্রে, আমি অন্য দলের ক্ষেত্রেও সেটা বলবো, আমাদের দুর্নীতিকে সবাই মিলে না বলা উচিত এবং আমাদের রাজনীতিবিদদের যেই পরিচ্ছন্নতার জায়গা, জবাবদিহিতার জায়গায়, পার্সোনালিটির জায়গা, এই জায়গাটাকে আরও বেশি পরিষ্কার করা দরকার। কারণ আমি ক্ষমতা থেকে গেলেই আমার বিরুদ্ধে একটা দুর্নীতির মামলা হবে এবং ডকুমেন্টস থাকবে, এগুলো না হয়ে বরং আমরা আমাদের আদর্শের কথা বলবো, মানুষ আমাদেরকে যতটুকু, জনগণ আমাদেরকে গ্রহণ করে আমরা রাষ্ট্র পরিচালনা করব, না করলে নাই। কিন্তু এই জায়গায় সহমর্মিতা, সহমত, এই যে বিগত দিনে একটু আগে আমি মিলন ভাইকে মনে করি, উনি 5 আগস্টে যে correctly বলেছেন। সম্পর্কের যে সুতা বন্ধন তৈরি হয়েছিল সেই জায়গাটা কি ছিঁড়ে গিয়েছে? মানে না, অবশ্যই ছিঁড়ে নাই। আমরা এখনো, আমি মনে করি আচ্ছা, বাংলাদেশে এখনো সকল মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং আমি মিলন ভাইয়ের কথার সাথে একমত জি। যে রাজনৈতিক দল আওয়ামী লীগ এখন আর রাজনৈতিক চরিত্রের দলে নাই, তারা খুনি। এবং আপনি দেখবেন এত হাজার মানুষকে খুন করার পরে আওয়ামী লীগ কোনো জায়গায় কি একটা স্ট্যাটাস দিয়ে ক্ষমা চেয়েছে? চায়নি। সুতরাং এটা আইনানুগভাবেই কিন্তু এই দল নিষিদ্ধ হয়ে যাবে। এই জন্য এটা নিয়ে লাফালাফি না করে বরং আমাদের ঐক্যমতের জায়গাটা যদি আমরা তৈরি করতে পারি, যে আমরা সবাই খুনের বিরুদ্ধে, আমরা সবাই দুর্নীতির বিরুদ্ধে, আমরা সবাই ভালো কথাগুলো জাতির সামনে তুলে ধরবো, মানুষ আমাদেরকে গ্রহণ করা না করা এটা মানুষের ব্যাপার থাকবে। সেই জায়গাটা যদি আমরা তৈরি করতে পারি। আর এখন আমি যেটা ছোট্ট করে আপনি জানতে চেয়েছেন সেটি হচ্ছে আসলে আমরা যেন তেন একটা নির্বাচন আমরা করলেই কিন্তু হবে না, বরং আমাদের এখানে সংস্কার লাগবে। আপনি দেখেন পুলিশ এখনো কিন্তু দেদারসি কিন্তু চাঁদাবাজি করছে। সুতরাং আপনি মনে করেন যে একটা ইলেকশন হয়ে গেলেই এটা এই মেশিনের ভিতরে ঢুকলেই পুলিশ ভালো হয়ে যাবে না, তাদের সংস্কার লাগবে। আপনি বিচার সংস্কারের কথা বলেন, আপনি জায়গাগুলো জি। এগুলো করে আমাদেরকে নির্বাচনে যেতে হবে এবং সেগুলো করে আমাদের জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আমরা মনে করি আমরা 5 আগস্ট যেটা হয়েছিলাম তার ভিত্তিতে ওই জায়গাটায় আমরা ফিরতে এগুলোই হবে। জি, ডক্টর সেটা ইসলামুল হক মিলন যেমনটি বলছিলেন, মানে সংস্কার, এর আগেও জামায়াত ইসলামের আমির কয়েকদিন আগে বললেন যে যেন তেন নির্বাচন তারা চান না, সংস্কারটা আগে চান। সেই বিষয়ে একটু পরিষ্কার করবেন। সেই সাথে একটু বলবেন যে বাংলাদেশের রাজনীতির সমীকরণ কি দিন দিন কঠিন হয়ে যাচ্ছে কিনা? আপনি সেটাই প্রথম বলি না, আমি মোটেও কঠিন দেখছি না। আচ্ছা, কঠিন না দেখার পিছনে কারণ হলো যে আমরা বর্তমানে প্রেক্ষাপটে যে পরিবর্তনটা আমরা দেখেছি, এই পরিবর্তন যদি আমরা এই জুলাইয়ের এই আত্মহত্যির বিনিময়ে, এই বিপ্লবের বিনিময়ে যে সরকার আমরা পেয়েছি বা যে রাষ্ট্র আমরা পেয়েছি, সেটাকে যদি আমরা সত্যিকার অর্থে নির্বাচন পর্যন্ত সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে, তাহলে আমি দেখি না যে আগামী দিনে কোনো রকম আমাদের শঙ্কা রয়েছে। আর দ্বিতীয় প্রশ্নটি হলো আপনার সংস্কারের ব্যাপারে। দেখুন, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এটা চলতেই হবে এবং চলছে। যেগুলো করতেই হবে, না করলে নির্বাচন হবে না, সেই সংস্কারগুলো করতে হবে। ধরুন ডক্টর সাহেব যেটা বললেন দুর্নীতির কথা, এই দুর্নীতির বিচার হচ্ছে যারা দুর্নীতি আগে করেছিল। বর্তমানে যে দুর্নীতি হচ্ছে এটা কিন্তু সরকার দেখছে না। আপনি আপাতত দৃষ্টিতে যেখানে যে যান না কেন, হাটে বাটে ঘাটে মাঠে যেখানে যান, এই সরকার আসার পরে আমরা কোনো পরিবর্তন দেখছি না। আমি যদি আমার কচুয়ে যাই, আমি কোনো পরিবর্তন দেখছি না। আমরা যেটা ভেবেছিলাম পরিবর্তন, সেটা হয়নি। অতএব এই সরকারকে ইমিডিয়েটলি তাদের অ্যাকশনে যেতে হবে, কারণ তারা ডিসেম্বর পর্যন্ত আসছে এটা ডিক্লেয়ার দিয়েছে। তাদের ক্যাবিনেট রিফর্ম করতে হবে এবং আরও কার্যকরী ভূমিকা নিতে হবে এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তাদের ঘটাতে হবে। মানে ঐক্যমতের কথাটা এই জন্যই আমি বারবার জিজ্ঞাসা করছি। ধরেন আপনারা চাচ্ছেন আগে জাতীয় নির্বাচন, জামায়াত ইসলামী চাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, আপনারা চাচ্ছেন ওয়েস্টমিনিস্টার পদ্ধতি, ওনারা চাচ্ছেন সংখ্যানুপাতিক পদ্ধতি, আপনারা চাচ্ছেন সংস্কার থেকে ন্যূনতম সংস্কার চাচ্ছেন, ওনারা চাচ্ছে ভালো বড় সংস্কার। ফলে এইভাবে ডিবেট করলে তো আপনি আরো 5 মিনিট বাড়িয়ে দিতে হবে। আপনি যদি এখন ইলেকট্রাল ভোটে চলে যেতে চান আমেরিকায়, তা আপনি ইলেকট্রাল ভোট হচ্ছে পপুলার ভোট, পপুলার ইলেকট্রাল, এই দুইটাকে ডিফাইন করতে হবে। আপনি হঠাৎ করে ওইভাবে আসবেন, কিভাবে আসবেন? আপনি ক্যালিফোর্নিয়া, আপনি দেখেছেন যে এর আগে ইলেকশনে ট্রাম্প অ্যান্ড বাইডেনে, সেখানে বেশি ভোট পাওয়ার পরও, পপুলার ভোট বেশি পাওয়ার পর কিন্তু ইলেক্টেড প্রেসিডেন্ট হয় না।
38টি ইলেকট্রাল ভোটের ভিতরে 270টি পেতে হবে। তো এগুলিকে ডিফাইন করতে হলে আবার আপনাকে ব্যাকে হঠাৎ করে আপনি বলবেন সংখ্যানুপাতিক, তার মানে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এটা এখানে কিভাবে করবেন, হাউ ডু ইউ সেট দিস থিং। এই গেম খেলতে হলে আপনাকে, এই গেমে যেতে হলে আপনাকে ইলেকট্রাল ভোটে যেতে হবে। তো এই যে জনগণের ডেমোগ্রাফিক যে ভোট রয়েছে সেটাকে কিভাবে আপনি ইলেকট্রাল ভোটে কনভার্ট করবেন, ইলেকট্রাল ভোটে কনভার্ট করার পরে আপনি আসতে পারেন। আপনি বললেন সংখ্যা অনুপাতিক, এটা হাউ ডু ইউ ডু ইট, এটা প্রসিডিউরটাকে আপনি ব্যাখ্যা দিতে হবে কোন দেশে কিভাবে আছে সেটাকে সেইভাবে নিশ্চয়ই জামাত ইসলামী ভালো ব্যাখ্যা দিবে, ওনারা তো নির্বাচন কমিশনে গিয়ে সেই প্রস্তাব করে এসেছে। এইটা তো শুধু আসবে আপনার কাছে আবার শেষ প্রশ্ন, সংস্কার না করে যদি আগামী নির্বাচন, ভোটাধিকার, নির্বাচন কমিশন এই সব কিছু কি মানে সাস্টেইনেবল হবে কিনা, মানে টেকসই হবে কিনা? দেখেন, সংস্কার আর নির্বাচন তো কেউ কারোর প্রতিপক্ষ না, কিন্তু এখন তো দেখতেছি এবং কেউ কারোর মোটেও প্রতিপক্ষ না। এটা তৈরি করা হচ্ছে এবং যাদের মধ্যে দুরভিসন্ধি আছে যে নির্বাচনটাকে প্রলম্বিত করে দেশটাকে এবং জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার এবং দেশে এক ধরনের র্যাডিক্যালিজমকে পয়দা করার, তারাই কিন্তু নানান ছুতায় ইলেকশনটাকে ডিলে করতে চাচ্ছে। এটা মানুষের কাছে পরিষ্কার। আপনি যত ইলেকশন ডিলে করবেন এই দেশটা সংকটে পড়ে যাবে। এবং এইটা আমার কথা না, আপনি যদি পিপলস ফার্স্ট বলেন, সবার আগে জনগণ, সবার আগে জনতা। জনতা কিন্তু ভোটের অধিকার হারিয়েছিল, তারা 16 বছর ভোট দিতে পারে নাই, তারা ভোট দিতে চায়। এবং জনগণ আসলে কি চায়, সংস্কার চায় না নির্বাচন চায়? জনগণ দুটোই চায়, কিন্তু এটা রেল লাইনের মতো সমান্তরাল। সংস্কার তো চলছে, 10টি কমিশন ইতিমধ্যে রিপোর্ট দিয়ে দিয়েছে। আপনি কি ওভারনাইট এগুলো ইমপ্লিমেন্ট করতে পারবেন? পারবেন না। আপনি ইমপ্লিমেন্টেশন, ট্রায়াল এন্ড এররের মধ্য দিয়ে আপনি আগাবেন এবং আপনি ইলেকশনটা করেন। এবং আমাদের অনেক জায়গায় রয়েছে, আপনি এই উপদেষ্টারা তো বলছে যে অর্থনীতি স্থবির হয়ে গেছে, চাঁদাবাজি চলছে, মাননীয় প্রধান উপদেষ্টা বলছেন যে আইন শৃঙ্খলা উনি প্রধান চ্যালেঞ্জ, কিন্তু প্রত্যেকটা চ্যালেঞ্জে তারা তো ফেল করে যাচ্ছে। না, শুধু গভর্নর সাহেব বলেছেন, ফাইন্যান্স উপদেষ্টা সাহেব বলেছেন, এবং আমাদের মাননীয় প্রধান বিচারপতি, অত্যন্ত যোগ্য প্রধান বিচারপতি, তিনিও কিন্তু বলেছেন। ধন্যবাদ জানাচ্ছি যে ডক্টর হাসানুল হক মিলন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী এবং ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার স্টুডিওতে আসার জন্য। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।